আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফাহমিদা সালাম। ভারতে নিহত ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিমের মৃতদেহের খণ্ডিতাংশ খোঁজা হচ্ছে বলে জানিয়েছেন গোয়েন্দা প্রধান হারুনুর রশিদ। রাতে রাজধানী ডিবি কার্যালয়ে ভারত থেকে আসা পুলিশের ৪ সদস্যের টিমের সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। ভারতের আসামিরা হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে উল্লেখ করে ডিবি প্রধান বলেন, রহস্য উদ্ঘাটনে দুদেশের পুলিশ ও গোয়েন্দা একযোগে কাজ করছে। আটককৃত সিয়ামের তথ্যের ভিত্তিতে তদন্ত কাজ চলছে বলে জানান হারুন। আমাদের কাছে যে সকল আসামিরা আছে তাদের সাথে তারা কথা বলছে, তারা তাদের কাছে স্বীকার করেছেন এবং তারা সেই তথ্যগুলো শুনেছেন। ওই দেশেও যিনি গ্রেপ্তার হয়েছেন ওনারা আমাদেরকে বলেছেন, তার মাধ্যমে তারা হয়তো শীঘ্রই চেষ্টা করছেন ডেড বডির বিভিন্ন পার্টগুলি কোথায় ফেলেছেন সেটা তারা হয়তো শীঘ্রই তারা বের করে ফেলতে পারবে। ঝিনাইদহ ৪ আসনের এমপি আনোয়ারুল আজিম আনারের হত্যার মূল হোতা হিসেবে চিহ্নিত হয়েছে তারই ছোটবেলার বন্ধু আখতারুজ্জামান ওরফে শাহিন, যার কোটচাঁদপুর উপজেলায় রয়েছে বিশাল রিসোর্ট সহ অবৈধ সম্পদের বিশাল সাম্রাজ্য। এছাড়া তিনি হুন্ডি, চোরাচালান ও স্বর্ণ ব্যবসা সহ নানা অনৈতিক কাজেও জড়িত বলে জানা গেছে। ঝিনাইদহ প্রতিনিধি শিপ্রুজ্জামানের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন মৌসুমী রহমান। রিসোর্টের ভেতরে রয়েছে সুইমিং পুল, চা বাগান, গরু ছাগলের ফার্ম, জার্মান শেফার্ড, গলফ কোর্স সহ বিভিন্ন ফলের বাগান। এ যেন আলাউদ্দিনের চেরাগ। তবে শাহিন এত সম্পদের মালিক কি করে হলেন তা জানা নেই গ্রামের মানুষের। ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার এলাঙ্গি গ্রামে ৪০ বিঘা জমির ওপর গড়ে তোলা রিসোর্টের মালিক আমেরিকান প্রবাসী আখতারুজ্জামান শাহিন। তিনি এলাঙ্গি গ্রামের আসাদুজ্জামানের ছেলে ও কোটচাঁদপুর পৌরসভার মেয়র শহীদুজ্জামান সেলিমের ছোট ভাই। গোয়েন্দা পুলিশের তদন্তে বেরিয়ে আসে শাহিন এমপি আনার হত্যার মূল হোতা। এই খুনি আনারের ছোটবেলার বন্ধু। তারা ব্যবসায়িক পার্টনারও ছিলেন। রিসোর্টে গ্রামের মানুষের প্রবেশের সুযোগ নেই। হুন্ডি, স্বর্ণ চোরাচালান করে অবৈধ সম্পদের পাহাড় গড়ে তোলার অভিযোগ রয়েছে শাহিনের বিরুদ্ধে। তার আকাম কুকাম জানার পরে আমাদের বিশাল এক ছকে ৩-৪ জায়গাতে লোক ভাড়া করে নিয়ে এসে মেরে ফেলার জন্য এই দেখেন আমার অঙ্গহানি। তাকে অনতিবিলম্বে গ্রেপ্তার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি করছি। শাহিনের বিরুদ্ধে নানা অনিয়মের কথা জানিয়েছে পুলিশ। এখানে কে কারা কখন আসতো এটা সুনির্দিষ্টভাবে আমাদের কাছে ওরকম তথ্য নাই। আমরা বিষয়টাকে এখন সম্পূর্ণ গোয়েন্দা নজরদারিতে রাখছি। কোটচাঁদপুরের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতিও আমাদের নিয়ন্ত্রণে আছে। এদিকে পৌর মেয়র জানান, তার ভাই অপরাধী কিনা তা তদন্ত করে ব্যবস্থা নেবে সরকার। যদি সে তদন্তে তার নাম আসে, সত্যতা মেলে, তাহলে দেশীয় আইনে তার যে প্রচলিত সাজা আছে সে সাজা সে পাবে। আনোয়ারুল আজিম আনার হত্যার ঘটনায় শাহিন সহ জড়িতদের ফাঁসির দাবি পরিবার সহ স্থানীয়দের। মৌসুমী রহমান, আরটিভি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, হত্যার শিকার সংসদ সদস্য আনোয়ারুল আজিম কি ছিল সেটা দেখে নয়, দল তাকে মনোনয়ন দিয়েছিল তার জনপ্রিয়তা দেখে। দুপুরে তেজগাঁও ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে অনুষ্ঠিত যুব ও ক্রীড়া উপকমিটি অনুষ্ঠানে তিনি বলেন, যত ক্ষমতাশালী হোক অপরাধ কর্মকাণ্ডে দলের কাউকে ছাড় দেওয়া হবে না। অন্যদিকে প্রেস ক্লাবে অপর এক আলোচনায় হত্যাকাণ্ড তদন্তে দুদেশের প্রতিনিধি পর্যায়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। মারুফ রেজার রিপোর্ট। ঝিনাইদহ ৪ আসনের সরকার দলের সংসদ সদস্য আনোয়ারুল আজিম খুন হবার পর থেকেই একে একে উঠে আসছে তার অপরাধ জগতের নানা তথ্য। বলা হচ্ছে, নিজ অঞ্চল ছাড়াও তিনি জড়িত ছিলেন স্বর্ণ চোরাচালান সহ নানা অপরাধ কর্মকাণ্ডে। আছে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি সহ ২১টির বেশি মামলাও। এত অপরাধ সত্ত্বেও কেন তাকে মনোনয়ন দিল আওয়ামী লীগ, প্রশ্ন ছিল সাধারণ সম্পাদকের কাছে। সে কি ছিল সেটা বড় কথা, সে যে এলাকার প্রতিনিধিত্ব করে সে এলাকায় গিয়ে দেখুন, তাকে আমরা তৃতীয়বারও নমিনেশন দিচ্ছি তার জনপ্রিয়তার জন্য। তা আমি সাংবাদিকদের বলি, আপনারা কি ৩বার তিনি জাতীয় সংসদের এমপি নির্বাচিত হয়েছে, তখন আপনারা কি এই তথ্যটি
পেয়েছিলেন। অপরাধ কাণ্ডের বিষয়ে দল জিরো টলারেন্স নীতিতে চলবে বলেও জানান ওবায়দুল কাদের। প্রধানমন্ত্রী কিন্তু জিরো টলারেন্স, কোনো অন্যায়কারী অপরাধী দলের লোক হলেও তিনি ছাড় দেবেন, এটা হলো সত্য, কিন্তু এটা তো প্রমাণ হতে হবে। এদিকে প্রেস ক্লাবে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ জানান, হত্যাকাণ্ড রহস্য উদ্ঘাটনে কাজ চলছে দুই দেশের মধ্যেই। পুরো বিষয়টি উদ্ঘাটন করার জন্য কাজ চালিয়ে যাচ্ছে আমাদের মিশন। বিশেষ করে কলকাতায় আমাদের যে হাই কমিশন অফিস আছে, তারা সেখানকার কর্তৃপক্ষ, পশ্চিমবাংলার কর্তৃপক্ষ, ভারতীয় কর্তৃপক্ষ, ভারতীয় পুলিশের সাথে নিবিড় যোগাযোগ রাখছেন। মারুফ রেজা, RTV, ঢাকা। বিশ্বজুড়ে এখন বড় সমস্যা মূল্যস্ফীতি। বাংলাদেশও এর প্রভাব পড়েছে, তবে রিজার্ভ নিয়ে দুশ্চিন্তার কিছু নেই বলে জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে 14 দলের নেতাদের সাথে বৈঠকে কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি আরো বলেন, মুরব্বী দেশের সহযোগিতা নিয়ে একদল বিদেশে বসে যতই ষড়যন্ত্র করুক কোনো লাভ হবে না। সন্ত্রাসী আর ষড়যন্ত্রকারীদের কোনো ছাড় দেওয়া হবে না। আতিকা রহমানের রিপোর্ট। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর 14 দলীয় নেতাদের সঙ্গে এই প্রথম বৈঠকে বসলেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রী বলেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধ আর করোনা পুরো বিশ্বকে অর্থনৈতিক সংকটের মধ্যে ফেলেছে। এ থেকে বের হওয়া অনেক বড় চ্যালেঞ্জের, এজন্য উৎপাদন বৃদ্ধির দিকে গুরুত্ব দিতে হবে। তবে এখন সবথেকে যেটা সমস্যা হচ্ছে ইনফ্লেশন। এটা শুধু বাংলাদেশে না, আমেরিকার যে একটা রিপোর্ট দিয়েছে ইকোনমির উপরে, তাদেরও ইনফ্লেশন একটা বিরাট সমস্যা। রিজার্ভ, অনেক দেশেরই রিজার্ভ কমে যাচ্ছে, আমাদেরও। কারণ আমাদের আসলে কোভিডের সময় কোনো ব্যবসা বাণিজ্য, যোগাযোগ, যাতায়াত, আমদানি রপ্তানি সব বন্ধ। আমাদের যদি খাদ্য মজুদটা থাকে আপৎকালীন সময়ের জন্য, তখন রিজার্ভ নিয়ে আমাদের চিন্তার কোনো ব্যাপার না। এটা নিয়ে খুব বেশি চিন্তার কিছু নেই। মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি এখনো ষড়যন্ত্রে লিপ্ত, তাদের মদত দিচ্ছে কিছু উন্নত দেশ। এসব ষড়যন্ত্র ও বাধা উপেক্ষা করে আওয়ামী লীগ সরকার এগিয়ে যাবে বলে মন্তব্য করেন শেখ হাসিনা। এর পরের যেটা ষড়যন্ত্র সেটা হচ্ছে ইলেকশনই হতে দেবে না, তবে দেবে। আর আমার ক্ষমতায় আসতেও অসুবিধা হবে না যদি আমি বাংলাদেশে কারো এয়ারবেস করতে দিই, ঘাঁটি করতে দিই, তাহলে আমার কোনো অসুবিধা নাই। কোনো এক সাদা চামড়ারই প্রস্তাব জবাব দিয়েছে স্পষ্ট যে আমি বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে। গ্রেনেড হামলাকারী, 10টা অস্ত্র চোরাকারবারি, দুর্নীতিবাজ, এরা এখন যদি সেই বিদেশের মাটিতে বসে সরকার উৎখাতা এরকম হুমকি ধামকি দেয়, যতক্ষণ জনগণ আছে আমাদের সাথে, ওটা আমি কেয়ার করি না। এটা যারা করবে তাদের কোনো ছাড় নাই, যতই মুরব্বী ধরুক আর যাই ধরুক, এদেরকে আমরা ছাড়বো না। প্রধানমন্ত্রী আরো বলেন, প্রতিবেশী সব দেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখাই দেশের পররাষ্ট্রনীতি। রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে মিয়ানমারের সঙ্গে আলোচনা চলছে। মিয়ানমারের অবস্থা খুবই খারাপ অবস্থা সেখানে। এখন এরা কবে যে ফেরত যাবে তারও কোনো ঠিক ঠিকানা নাই। মিয়ানমারের সঙ্গে আমরা আলোচনা করছি, আমরা কিন্তু যুদ্ধ করতেও যাইনি, ঝগড়া করতেও যাইনি, বরং তার সঙ্গে আলোচনাই করে যাচ্ছি যে তোমরা তোমাদের নিয়ে যাও। তো তাদের এখন মিয়ানমার সরকারেরই এখন অবস্থা বেশি সুবিধার না। স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফুলেল শুভেচ্ছা জানান জোটের নেতারা। আতিকা রহমান, RTV, ঢাকা। পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদের স্থাবর অস্থাবর সম্পদ জব্দের নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর দায়রা জজ আদালত। একই সঙ্গে তার সম্পদ কেনার 83টি দলিল জব্দেরও আদেশ দিয়েছে আদালত। ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ আশরামস জগলু হোসেন বৃহস্পতিবার এই আদেশ দেয়। সাবেক আইজিপি ও তার পরিবারের সদস্যদের নামে থাকা স্থাবর অস্থাবর সম্পদ জব্দের আদেশ চেয়ে আবেদন করলে আদালত দুদকে সেই আবেদন মঞ্জুর করে এ আদেশ দেয়। দুদকের ওই আবেদনে বেনজির আহমেদের গোপালগঞ্জের জমি এবং বেনজির আহমেদ ও তার স্ত্রীর নামে থাকা ব্যাংক হিসাবগুলো জব্দের আদেশ চাওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে। দুর্নীতি ও অনিয়মের অভিযোগ প্রমাণিত হওয়ায় বাফুফের সাবেক ও বর্তমান 5 কর্মকর্তাকে শাস্তি দিয়েছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংস্থাটি। এছাড়া শাস্তির মুখে পড়েছেন সাবেক অর্থ কর্মকর্তা আবু হাসান ও অপারেশনস ম্যানেজার মিজানুর রহমান। দুজনকে 2 বছরের জন্য নিষিদ্ধ করার পাশাপাশি প্রায় 10 লাখ টাকা জরিমানা করেছে ফিফা। এছাড়া ফিফার শাস্তির মুখে পড়েছেন বাফুফে সিনিয়র সহসভাপতি সালাম মুর্শিদি। প্রায় 13 লাখ টাকা জরিমানা গুনতে হবে তাকে। আর সাবেক সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগকে 3 বছরের নিষেধাজ্ঞার পাশাপাশি প্রায় 26 লাখ টাকা
জরিমানা করেছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। দেশের শিল্প খাতে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি স্বরূপ শ্রেষ্ঠ রাষ্ট্রপতি শিল্প উন্নয়ন পুরস্কার পেয়েছে বেঙ্গল পলি অ্যান্ড পেপার সাইক লিমিটেড। মাঝারি শিল্প ক্যাটাগরিতে প্রথম পুরস্কার অর্জন করে প্রতিষ্ঠানটি। এ সময় শিল্পমন্ত্রী বলেন, দেশে ব্যবসা বাণিজ্যকে এগিয়ে নিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার হাতকে শক্তিশালী করতে ব্যবসায়ীদের আরও বেশি সচেষ্ট থাকার আহ্বান জানান মন্ত্রী। আরও জানাচ্ছেন বিপুল দেবরায়। শিল্প খাতে যারা অগ্রণী ভূমিকা রাখছে তাদেরকে সম্মানিত করতে প্রতি বছর দেয়া হয় রাষ্ট্রপতি শিল্প উন্নয়ন পুরস্কার। তারই ধারাবাহিকতায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শিল্প মন্ত্রণালয়ের উদ্যোগে দেয়া হলো শিল্প উন্নয়ন পুরস্কার 2021। 6 ক্যাটাগরিতে বৃহৎ শিল্পে 6টি, মাঝারি শিল্পে 3টি, ক্ষুদ্র শিল্পে 4টি, মাইক্রো শিল্পে 3টি, কুটির শিল্পে 3টি ও হাইটেক শিল্পে 1টি সহ মোট 20টি প্রতিষ্ঠানকে পুরস্কার দেওয়া হয়। এতে মাঝারি শিল্প ক্যাটাগরিতে প্রথম পুরস্কার অর্জন করে বেঙ্গল পলি অ্যান্ড পেপার সাইক লিমিটেড। এটি বেঙ্গল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের একটি সহযোগী প্রতিষ্ঠান। 2001 সাল থেকে বিশ্বমানের প্লাস্টিক পণ্য উৎপাদন এবং দেশীয় ও আন্তর্জাতিক বাজারে রপ্তানি করে জাতীয় অর্থনীতিতে ভূমিকা রেখে আসছে। এই সময়ে টেকসই পলিসি ও হয়রানিমুক্ত পরিবেশে ভ্যাট ট্যাক্স দেয়া গেলে দেশের ব্যবসা খাত আরও এগোবে বলে জানান এফবিসিসিআই সভাপতি। আমি বিশ্বাস করি বাংলাদেশের ব্যবসায়ীরা যে কোনো প্রতিকূলতার মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে। শুধু আমাদের দরকার একটা টেকসই পলিসি, আমরা যাতে হয়রানি ছাড়া ব্যবসা করতে পারি। আমাদের কাস্টম, আমাদের পোর্ট, আমাদের যে সমস্ত রেগুলেটরি বডিগুলি আছে সেই রেগুলেটরি বডিগুলি যদি আমাদেরকে সহায়তা প্রদান করে তাহলে বাংলাদেশকে পিছিয়ে তাকাতে হবে না। নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টির পাশাপাশি অভ্যন্তরীণ ও বহির্বিশ্বে দেশীয় পণ্যের বাজার তৈরিতে গুরুত্ব আরোপ করেন সরকারের দুই মন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় শিল্প মন্ত্রণালয় প্রয়োজনীয় নীতি সহায়তা দিয়ে আসছে। এর ফলে ইতিমধ্যে শিল্পায়ন, বিনিয়োগ ও ব্যবসা বাণিজ্যে গতিশীলতা লক্ষ্য করা যাচ্ছে। ও শিল্প উদ্যোক্তা ও ব্যবসায়ী ভাইদেরকে অনুরোধ করব, আপনারা কৃষিখাতে বেশি করে বিনিয়োগ করুন। আজকে আমার দেশ এমন একটি অবস্থান আমরা গিয়েছি যেখানে এখানে ইনভেস্টমেন্ট সবার জন্য অত্যন্ত আকর্ষণীয়। আর এর প্রিকন্ডিশনও মাননীয় প্রধানমন্ত্রীর দূরদর্শিতা। পলিটিক্যাল স্ট্যাবিলিটি ইজ দ্য প্রিকন্ডিশন অফ ডেভেলপমেন্ট। প্রধানমন্ত্রীর দূরদর্শিতায় দেশের ব্যবসা বাণিজ্যে প্রসার ঘটছে জানিয়ে তারা আরো বলেন, ভোক্তাদের আস্থা ফিরিয়ে আনতে কাজ করছেন তারা। বিপুল দেবরাই, RTV, ঢাকা। বান্দরবানে যৌথ বাহিনীর সন্ত্রাস বিরোধী অভিযানে সশস্ত্র সংগঠন কুকিজি ন্যাশনাল ফ্রন্টের 2 সদস্য নিহত হয়েছে। সকালে বান্দরবান সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ডের শারনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন সুয়ালক ইউনিয়নের পেনখুব বমের ছেলে লাল নৌ বম ও সুয়ালক ইউনিয়নের বেথানিপাড়া এলাকার জারথাং বমের ছেলে ভানথাং পুই বম। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সন্ত্রাস বিরোধী অভিযানের অংশ হিসেবে শারনপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে যৌথ বাহিনীর সদস্যরা। এ সময় যৌথ বাহিনীর সদস্যদের লক্ষ্য করে গুলি চালায় KNF এর সদস্যরা। আত্মরক্ষার্থে যৌথ বাহিনীর সদস্যরাও পাল্টা গুলি চালায়। এতে ঘটনাস্থলেই KNF এর 2 সদস্য নিহত হয়। বেঞ্চ ও বারের মধ্যে সুসম্পর্ক থাকলে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। সন্ধ্যায় নীলফামারী জেলা জজ আদালত চত্বরে নবনির্মিত ন্যায়কুঞ্জ ভবনের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। প্রধান বিচারপতি আরও বলেন, মামলার জট কমাতে স্থানীয় থেকে উচ্চ আদালতের বিচারক দিন-রাত পরিশ্রম করে যাচ্ছে। আইনের শাসন প্রতিষ্ঠায় বিচার বিভাগ কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেন প্রধান বিচারপতি। নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। 2 ভাইস চেয়ারম্যান প্রার্থী এবং তাদের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ভাইস চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ সুমন মিয়া নিহত হওয়ায় নির্বাচন স্থগিত করা হয়। অন্যদিকে ভোলা সদর উপজেলা পরিষদ নির্বাচনে 2 চেয়ারম্যান প্রার্থীর সমর্থন নিয়ে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন হয়েছে। এদিকে শরীয়তপুরের জাজিরায় মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের হামলায় সাংবাদিক আহতের ঘটনায় মামলা হয়েছে। প্রতিনিধিদের তথ্যচিত্রে নুসরাত জাহান সিনথের রিপোর্ট। তৃতীয় ধাপে নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদের নির্বাচনী প্রচারণায় বুধবার সন্ধ্যায় মামদেরকান্দি এলাকায় 2 ভাইস চেয়ারম্যান প্রার্থী চশমা প্রতীকের আবিদ হাসান রুবেল ও তালা প্রতীকের সুমন মিয়ার সমর্থকরা মুখোমুখি হয়।
এক পর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এই সময় তালা প্রতীকের ভাইস চেয়ারম্যান প্রার্থী সুমন মিয়া গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। নির্বাচনী প্রচারণা করতে গেছে, ওইখানে যাওয়া মাত্রই নাকি ওনার গাড়িতে অতর্কিতভাবে হামলা শুরু করছে। 6 জনে গুলি করছে, আমারও গুলি করছে, 22 জন গারো গুলি শৈল লাগিয়ে গেছে গা, আমার ভাঞ্জা ধরে কম ভাই আমি মরে যাবো। ছাত্র জীবন থেকে রাজনীতি করে আসছে, আসলে তার মৃত্যুতে আমরা গভীর শোকাহত। এই ঘটনায় নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। অন্যদিকে ভোলা সদর উপজেলার শিবপুরে জমি নিয়ে বিরোধ ও সদ্য সমাপ্ত উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে দুই ভাইয়ের সংঘর্ষে ছোট ভাইয়ের হাতে বড় ভাই আব্দুল মালেক খুন হয়েছেন। 21 মে নির্বাচনের দিন ভিডিও ধারণ করতে গিয়ে শরীয়তপুরের জাজিরায় মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ইদ্দিস ফরাইজের সমর্থকদের হামলায় আহত হন 6 সাংবাদিক। এই ঘটনায় 14 জনের নাম সহ অজ্ঞাত 10-15 জনকে আসামি করে মামলা হয়েছে। নড়াইল সদর উপজেলা পরিষদ নির্বাচনে কারচুপির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী তোফায়েল মাহমুদ তুফান। তার অভিযোগ, নির্বাচনের দিন তার এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেয়া সহ ভোটারদের ভোট দিতে বাধা দেয়া এবং কয়েকটি কেন্দ্রে প্রচুর পরিমাণে জাল ভোট দেয়া হয়। ওইখানে আমি যাওয়ার পরে আমার এজেন্টকে আবারও ভিতরে দিয়ে আসার পরে আবারও আমার এজেন্টদেরকে আটক করে রাখা হয়। আগামী 29 মে তৃতীয় ধাপে 112টি উপজেলা পরিষদের নির্বাচনের প্রচার জমে উঠেছে দেশ জুড়ে। রুসা জাহান সিনথি, আরটিভি। নিত্যপণ্যের অতিমূল্যের অভিঘাত থেকে দেশের সাধারণ মানুষকে স্বস্তি দিতে আসছে 2024-25 অর্থবছরের বাজেটের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সঙ্গে সক্ষমতার বাইরে গিয়ে ঋণ করে বড় বাজেট প্রণয়ন দেশের অর্থনীতিকে বেকায়দায় ফেলতে পারে, এমন মত অর্থনীতিবিদদের। তারা বলছেন, উচ্চ প্রবৃদ্ধির লক্ষ্য থেকে সরে এসে বাজেটে শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক সুরক্ষার পাশাপাশি চলমান মেগা প্রকল্প শেষ করার দিকে অধিক নজর দিতে হবে। সেলিম মালিকের রিপোর্ট। রাশিয়া ইউক্রেন যুদ্ধের মধ্যে ইসরায়েল ফিলিস্তিন সংকট টালমাটাল করে তুলেছে বৈশ্বিক অর্থনীতি। তেলের মূল্য বৃদ্ধির কারণে উচ্চ মূল্যস্ফীতিতে নাকাল বিশ্ববাসী, যার আজ পড়েছে বাংলাদেশেও। ডলার সংকট ঘনীভূত হয়েছে, এলসি খুলতে পর্যাপ্ত সহায়তা পাচ্ছেন না ব্যবসায়ীরা। বেড়েছে জ্বালানির দাম, বাজারে হাঁসফাঁস ভোক্তারা। এমন বাস্তবতায় আগামী মাসে জাতীয় সংসদে ঘোষিত হতে যাচ্ছে 2024-25 অর্থ বছরের বাজেট। অর্থ বিশ্লেষকরা বলছেন, প্রায় 10% মূল্যস্ফীতি থেকে নিম্ন আয়ের মানুষকে স্বস্তি দেয় এবারের বাজেটের বড় দায়। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে হচ্ছে এই মূল্যস্ফীতিটা নিয়ন্ত্রণ করা এবং কমিয়ে নিয়ে আসা। 7.5% করতে পারলেও এটা অনেক ভালো। এখন 10%, 10.5% এটা দিকে চলে যাচ্ছে, এটা কিন্তু একেবারে গ্রহণযোগ্য নয়। সাধারণ প্রান্তিক স্থির আয়ের মানুষের জীবনমান যাতে করে এটা দ্বারা আরো অবনমন না হয়, যাতে তাদের জীবনমানটা আমরা একটা স্বস্তির জায়গায় রাখতে পারি। উচ্চ প্রবৃদ্ধি থেকে না ছুটে এবার অসমাপ্ত প্রকল্পগুলো বাস্তবায়নে অধিক জোর দেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। গুরুত্ব দিতে হবে সামাজিক নিরাপত্তার দিকেও। প্রবৃদ্ধি এবার মূল লক্ষ্য হওয়া উচিত না। আমার মনে হয় যে সেদিক থেকে সামাজিক সুরক্ষা, শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য নিরাপত্তার বিষয়গুলি, এগুলোকে আমাদের অগ্রাধিকার দিতে হবে। নতুন প্রজেক্ট নেওয়ার ক্ষেত্রে খুবই সতর্কতা এবং সাবধানতা অবলম্বন করতে হবে। আমাদের যে মেগা প্রকল্পগুলো যেগুলো রয়েছে, তো সেগুলো বাস্তবায়নটা চলমান রাখতে হবে। কারণ হলো যে এখানে বড় অঙ্কের কিন্তু বৈদেশিক সহায়তা রয়েছে, দেরি করলেই সেখানে আসলে খরচটা বেড়ে যাবে। তো এই কাজটা আমরা করতে চাই না। আর একই সঙ্গে যখন আমরা বাস্তবায়ন করবো সময় মতো, তার মানে কিন্তু আমাদের যে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ, সেখানেও কিন্তু ওই ডলারগুলো বা বৈদেশিক মুদ্রা তাড়াতাড়ি আসবে। তবে ডক্টর আবু আহমেদের মতে, সক্ষমতার বাইরে গিয়ে বড় বাজেট করার দরকার নেই। আপনারা কেন অত বড় বাজেটের দিকে যাচ্ছেন? কেন রেভিনিউ বাজেটকে এভাবে বাড়তে দিচ্ছেন? তো আরো কর্জনিয়া যদি সুদ মেটাতে হয়, তো সামনে কিভাবে আপনারা মেটাবেন? এ তো ঋণে ডুবে যাওয়া কূপের মধ্যে, এবং এই বোঝা বহন করবে অতি নগণ্য সাধারণ মানুষগুলো। পাশাপাশি এডিবিতে নতুন প্রকল্প নেয়ার আগে আরো বেশি যাচাই বাছাই এবং প্রকল্প বাস্তবায়নে সুশাসন নিশ্চিতে সরকারি নজরদারি বাড়ানোর পরামর্শ দিলেন অর্থনীতিবিদরা। সেলিম মালিক, আরটিভি, ঢাকা।
আমাদের কিন্তু স্যালারিটা বাড়াচ্ছে না, কিন্তু সব জিনিসের দাম অনেক বেশি, সেই জন্য আমাদের অনেকই প্রবলেম হয়ে যাচ্ছে নিজেদের চলা, ফ্যামিলিকে চালানো। সাধারণ মানুষের কথা যেন একটু সরকার মনে করে, কারণ সবাই কিন্তু মাছ গোছ আমরা খেতে পারছি না কারণ দামের জন্য। তো আমরা বেশিরভাগই আলুটাই বেশি কিনতেছি, সেই আলুর দামও 60 টাকা 70 টাকা কেজি, ওখানে গেলেও আমাদের মানে কষ্ট হয়ে যাচ্ছে। আমার হচ্ছে সরকারের কাছে একটাই অনুরোধ থাকবে যে যেন সবকিছুর দামটাই একটু রিজনেবলে নিয়ে আসে। সরকার বাজেটে সব দ্রব্যমূল্যের দাম কমাইতে হবে, শুধু ফল না, মানুষ কি ফল খাই বাঁচবো? যাদের মাল কামাইবো তারা ওই ফল খাইতে পারবো। ভাত কাপড় বাসস্থান সব সমস্যার সমাধান, এটাই তো। মানুষের যদি ভাত কাপড় বাসস্থান দেয়, মানুষ তো চিন্তাকারী চুরি ডাকাতি আহাজারি করবে না, তো চুরি ডাকাতি চিন্তাকারী আহাজারি করে চলে যাবে মানুষ। ইনকাম না থাকলেও কিনবে কীভাবে? আমি তো মনে করেন আমি যদি ফল দোকান না করতাম, আমি একটা ফল খাইতে পারতাম। আমি ফল জীবনে দেখিও না, এখন ফল দোকান করি, দেখে তো একটা খাইতে পারি। যারা ঠিক মতো ব্যবসা বাণিজ্য করতে পারে না, ব্যবসা বাণিজ্য কম, এরা তাকাইলে মানে সব কিছু মানে সুন্দর হয়ে পড়ে। যেমন যারা চাকরি করে কম বেতনে, এরা বেতন বাড়াইলে আর একটু কম বেতন চলতে পারবো, যে কোনো মাছ কিনে খাইতে পারবো। বেতনের যদি কম পায় খাইতে পারবো। হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যায় তার নিজ শহর মাশহাদে জানাজা শেষে শিয়াদের সমাধি ইমাম রেজার পবিত্র মাজারে তাকে দাফন করা হয়। গেল মঙ্গলবার ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের রাজধানী তাবরিজে নিহত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে শামিল হন হাজারো মানুষ। পরে তাবরিজ থেকে রাইসি ও তার পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ানের মরদেহ ইরানের শহর কোম ও এরপর তেহরানে নেওয়া হয়। তেহরান বিশ্ববিদ্যালয়ে তার জানাজায় লাখো মানুষ অংশ নেয়। এদিন রাইসিকে সম্মান জানাতে অংশ নিয়েছেন 68 দেশের প্রতিনিধি। রাতের সংবাদ এ পর্যন্তই। সর্বশেষ সংবাদ জানতে যেকোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন। মধ্যরাতের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।